বন্ধুরা এই দিক দিয়ে যেমন স্যামসাং আসছে এই দিক দিয়ে ভিভো, আবার ওই দিক যেমন মোটরোলা আসছে এই দিক দিয়ে ওয়ানপ্লাস, মানে একের পর এক ফোন লঞ্চ হবে ভালো ভালো স্পেসিফিকেশন নিয়ে। এছাড়াও সফটওয়্যার ডিপার্টমেন্ট হাইপার ওএসের আপডেট এই মাসে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে কিছু ফোনের মধ্যে আসছে। এছাড়াও আজকের টেক নিউজে আরও কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আপনাদের একান্তভাবেই জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত দেখুন আর ভালো করে এনজয় করে দেখুন, আর অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইবটা করে যাবেন। তো প্রথমেই আলোচনা করব OnePlus এর কি ফোন ধেয়ে আসছে। দেখুন OnePlus তাদের নট সিরিজের আন্ডারে OnePlus Nord CE4 এই ফোনটা 1st of April লঞ্চ করবে। আশা করি আপনারা জানেন, কিন্তু এটা জানেন না এই যে প্রসেসরটা তারা দিচ্ছে না, প্রসেসরটা কিন্তু একটা ভালো লেভেলের প্রসেসর। আগের জেনারেশনে যে প্রসেসর ছিল স্ন্যাপড্রাগনের 782, হ্যাঁ 82, এই যে প্রসেসরটা ছিল এর থেকে অনেকটা না অনেকটা আপগ্রেড হয়ে আসছে। এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 7+ নয় 7 Gen 3, কেননা 7+ Gen 3 বলেও কিন্তু একটা প্রসেসর আসছে। এছাড়াও রেস্ট অফ স্পেসিফিকেশন ঠিকঠাকই রয়েছে। ওই অ্যামুলেটেড প্যানেল রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট, ব্যাক সেকশনে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সনি IMX 890 সেন্সর রয়েছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা এবং ফ্রন্টে এখানে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 100 ওয়াটের চার্জার, ডুয়েল স্টিরিও স্পিকার, IR ব্লাস্টার দিয়ে কিন্তু ফোনটা লঞ্চ হচ্ছে। কিন্তু ওই যে পারফরমেন্স বললাম না, পারফরমেন্স কিন্তু মারাত্মক লেভেলের হবে। আচ্ছা, যখন ভাইয়ের কথা বলে দিলাম, দাদার কথা আমি কেন বলবো না? হ্যাঁ, OnePlus Nord 4 এই ফোনটা 21 তারিখ, এই মাসের 21 তারিখ চাইনিজ মার্কেটে লঞ্চ করছে। কিন্তু Nord 4 নামে লঞ্চ হবে না, চাইনিজ মার্কেটে আবার অন্য নাম, বহুরূপী ফোন তো অন্য সব নামে লঞ্চ হবে। OnePlus AC3V এই নামে লঞ্চ হচ্ছে, আর এই ফোনটাই Nord 4 নামে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে কিন্তু যাবে। তো রেস্ট অফ স্পেসিফিকেশন কিন্তু দুর্দান্ত স্পেসিফিকেশন। এখানে আমরা 7+ Gen 3 প্রসেসরটা পাচ্ছি। এই প্রসেসরের একটা চমক কি জানেন? 8 Gen 3 যেই আর্কিটেকচারে গঠিত হয়েছে, সেম টু সেম আর্কিটেকচারে এই প্রসেসরটা গঠিত হয়েছে। অনেক শক্তিশালী। আগের জেনারেশনের যে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 সিরিজ দিয়ে যে Nord 3 ফোনটা লঞ্চ হয়েছিল, তার থেকেও এই প্রসেসরটা আরো শক্তিশালী। মানে আন্তত স্কোর আপনারা 14 লক্ষ 13 লক্ষ তো ধরে রাখতেই পারেন, কারণ আগের জেনারেশনের প্রসেসরটাই 11 লক্ষ 12 লক্ষ দিচ্ছিল, 10 লক্ষের ওপর তো কনফার্ম দিচ্ছিল। তো এই প্রসেসরটা আরো পাওয়ারফুল হতে যাচ্ছে। এছাড়াও রেস্ট অফ স্পেসিফিকেশন আরো শক্তিশালী। এখানে UFS 4.0 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি, LPDDR5X র্যাম টাইপ পাচ্ছি, তার মানে পারফরমেন্স অনবদ্য থাকছে। এছাড়াও ব্যাক সেকশনে 50 মেগাপিক্সেল সনি IMX 890 সেন্সর থাকছে, 8 মেগাপিক্সেলের সেম টু সেম আল্ট্রা ওয়াইড, এবং ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া যে প্যানেলটা থাকছে 1.5K অ্যামুলেট প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, বেজেল-লেস ডিজাইন, আর ব্যাক সেকশনে কিন্তু গ্লাস থাকছে, সাইডের ফ্রেমটা প্লাস্টিকের থাকছে, 5500 mAh এর ব্যাটারি, আর ডুয়েল স্টিরিও স্পিকার, 3.5mm অডিও জ্যাক, অ্যালার্ট স্লাইডার, IR ব্লাস্টার, সমস্ত কিছু গুছিয়ে এই ফোনটা লঞ্চ হবে। Nord 4 এই ফোনটা যখন ইন্ডিয়াতে আসবে তখন এর প্রাইস আন্ডার 35,000 এর মধ্যে থাকবে। ইন্ডিয়াতে শোনা যাচ্ছে আরো 1.5 মাস পর, মানে এই মাসে আসবে না, পরের মাসের লাস্টের দিকে বা এখানে মে মাসের প্রথম দিকে আসতে পারে। এছাড়া যে Nord CE4টা লঞ্চ হচ্ছে, এটা কিন্তু আন্ডার 25,000 এর মধ্যে অফার দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো OnePlus এর এই দুটো মারাত্মক ফোন এই 2024 সালে শাসন করবে। কোনটা আপনার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এক কোম্পানি যখন নতুন ফোন লঞ্চ করছে, তাহলে মোটরোলা কেন তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করবে না বলুন তো? তো মোটরোলা তাদের Edge সিরিজের আন্ডারে Edge 50 Pro, হ্যাঁ পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের মোটরোলার যেই ফোন হয় সেই ফোনটাই কিন্তু লঞ্চ করছে। আর এর লঞ্চ ডেট হচ্ছে 3rd of April, মানে পরের মাসের 3 তারিখে কিন্তু লঞ্চ হচ্ছে। যদি স্পেসিফিকেশন বলি, এখানে 6.7 ইঞ্চির 1.5K রেজলিউশনের POLED প্যানেল, মানে LGর প্যানেল তারা ইউজ করে, ওই প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন। বেজেল-লেস নয়, কার্ভ ডিসপ্লে অবশ্যই থাকছে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। তার পাশাপাশি 144 হার্জ, যেটা মোটরোলা দিয়ে থাকে, 144 হার্জের এখানে রিফ্রেশ রেট এবং 2000 নিটসের পিক ব্রাইটনেস লেভেল আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাক সেকশনে ডুয়েল ক্যামেরা সেটআপ, কোনো এখানে আলতু ফালতু সেন্সর নেই। আর এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, OIS সাপোর্ট রয়েছে, এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। ফ্রন্ট সেকশন এখনো অব্দি লিখা হয়নি, 16 মেগাপিক্সেল অথবা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি থাকবে, 5000 নয় 4500 mAh এর ব্যাটারি আশা করি থাকবে। এছাড়াও 125 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাবেন। আর এখানে অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর 8 Gen 3 এই প্রসেসরটা দিয়ে কিন্তু এই ফোনটা লঞ্চ হচ্ছে। তো এখানে আদার্স যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু চমকপ্রদ। UFS এর এখানে পুরোপুরি লেটেস্ট স্টোরেজ টাইপ দেওয়া হচ্ছে। কর্নিং গোরিল্লা গ্লাস 5 এর প্রোটেকশন আপনারা ফ্রন্ট সেকশনে পেয়ে যাবেন, কেননা মোটরোলা এখানে বলে দিয়েছে আগামী সময়
যত ফোন আসবে তার মধ্যে আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেবই দেবো। এছাড়াও স্টিরিও স্পিকার থেকে শুরু করে মোটরোলার যে স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস অ্যান্ড্রয়েড 14 আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, 3 দিক দিয়ে ফোন আসা বন্ধ হয়ে গেছে, মানে 3 দিকের ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। একটা দিক থেকে মানে ওই ভিভোর কথাটা বলা বাকি রয়েছে। ভিভো T2 এই ফোনটার কথা মনে আছে তো? এই ফোনটা অফলাইনে অনলাইনে দুটো সেকশনেই কিন্তু ভালো মতন বিক্রি হয়েছিল, মানে অনেকে কিনেছিল এই T2 ফোন। তাদের টি সিরিজের আন্ডারে T3 এই ফোনটা 21 তারিখ, এই মাসের 21 তারিখে তারা অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করছে। IQ Z9 5G যে ফোনটা এসেছিল না, সেটারই জাত ভাই আর বলতে পারেন। একটু চেঞ্জেস হয়েছে। চেঞ্জেসের যদি কথা বলি, ব্যাক সেকশনে এখানে আমরা 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা পাবো। 2 মেগাপিক্সেলটা একটু ইন্টারেস্টিং রয়েছে, ওখানে ফ্লিকার ফ্রির জন্য একটা সেন্সার দেওয়া হয়েছে। এছাড়াও বোকের জন্য আলাদাভাবে এখানে একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। মেন ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেলই থাকছে। সনির এখানে 882 সেন্সার থাকছে। 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS এ। ওয়াইএস EIS এর সুবিধা থাকছে। আর ফ্রন্টে এমন থাকে। IQ Z9 আমরা পেয়েছি 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 mAh এর ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, ডুয়েল স্টিরিও স্পিকার, তার পাশাপাশি এখানে ফান টাচ OS থাকছে, অ্যান্ড্রয়েড 14 থাকছে। তো এইরকম একটা স্পেসিফিকেশন দিয়ে কিন্তু ফোনটা লঞ্চ হচ্ছে। অবশ্যই আন্ডার 20,000 ধরা হচ্ছে, 18,000 টাকা এইরকম অফার দিয়ে এই ফোনটা লঞ্চ হবে। এই ফোনটা অফলাইনেও বিক্রি হবে, আবার অনলাইনেও কিন্তু বিক্রি হবে। আর আইকুর ফোনটা শুধুমাত্র অনলাইনে অ্যামাজনে বিক্রি হবে। তো এই একই রিব্র্যান্ডেড খেলা কিন্তু আপনাদের ভালো লাগে? হ্যাঁ, ভালো তো লাগেই। দাম যদি কম হয় আমরা সেই ব্র্যান্ডের ফোন কিনবো, আর তো কিছু ভেবে লাভ নেই না। এক্সক্লুসিভ ইনফরমেশন আপনারা বলতে পারেন স্যামসাং এর M55 এই ফোনটা খুব তাড়াতাড়ি আসছে। A55 এর কথা মনে আছে তো? বা এখানে A35, দুটো ফোন একই সাথে লঞ্চ হয়েছিল। A55 এর সেম টু সেম স্পেসিফিকেশনই M55 এ আপনারা পেয়ে যাবেন। এখানে বিল্ড কোয়ালিটিটা একটু চেঞ্জেস থাকবে। এখানে ওই মেটালের ফ্রেমও আপনারা পাবেন না, এবং ব্যাক সেকশনে গ্লাসও পাবেন না। পুরোপুরি পলিকার্বনেটেড বিল্ড কোয়ালিটি থাকবে, কেননা A সিরিজের ফোন একটু প্রিমিয়াম হয়, M সিরিজের ফোন একটুখানি কিন্তু তার থেকে এক স্টেপ নিচেই অবস্থান করে। তো এই ফোনটার দামও কিন্তু বেশ ভালোই থাকবে। তারা আশা করি এই ফোনটার দাম ওই 25,000 টাকার ওপরেই তারা নিয়ে চলে যাবে, কেননা A সিরিজের ফোন তো ওই 40,000 42,000 টাকায় ছুঁইছি। তুই তার থেকে একটু হয়তো কম থাকবে, আমি হয়তো মনে হয় না 35,000 টাকা হবে, তার থেকে একটু বেশি দামে এই ফোনটা লঞ্চ করবে। তো M সিরিজের ফোন আপনারা কি ব্যবহার করেছেন কোনোদিন? যদি ব্যবহার করে থাকেন স্যামসাং এর M সিরিজের ফোন, আপনারা একটা কথা বিশ্বাস করবেন, স্যামসাং এর প্রথম যখন M সিরিজের ফোন তারা লঞ্চ করেছিল না, দাম কত ছিল জানেন? মাত্র 8,000 টাকা। M10 গুগল করে একটু দেখে নিন, ওই দামেই কিন্তু এই ফোনটাকে বিক্রি করেছিল অফার দিয়ে। তো এখন M সিরিজের ফোনের দাম কত? 35-40,000 টাকায় M সিরিজের ফোন পাওয়া যাচ্ছে। এরপরে স্যামসাং কি করবে? 1 লাখ টাকার M সিরিজের ফোন হয়তো বার করবে। কি আপনাদের এক্সপিরিয়েন্স কি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মোবাইলের জগতে জায়ান্ট কোম্পানি কাকে বলা হয়? অবশ্যই অ্যাপেলকে বলা হয়। আর অ্যাপেল এখন গুগলের দরজায় গিয়ে ঠক করছে, বলছে কি তারা AI এর টেকনোলজিটা একটু ধার নেবে। মানে ওই জেমিনি UI যেটা গুগল ডেভেলপমেন্ট করেছে, তার সঙ্গে হয়তো কিছু ইন্টিগ্রেশন আমরা অ্যাপেলের iPhone 16 সিরিজে দেখতে চলেছি। তো AI কে নিয়ে কিন্তু অ্যাপেল অনেকদিন আগের থেকেই লড়াই শুরু করে দিয়েছে, মোটামুটি 6 থেকে 8 মাস আগে। কেননা তারা ওই যে ইলেকট্রিক কারের যে প্রজেক্টটা, সেটাকে কিন্তু পুরো ছেড়ে দিয়ে 10 বছরের পুরনো প্রজেক্টটাকে ছেড়ে দিয়ে তারা কিন্তু এই AI এর প্রজেক্টে নেমেছে। তো অ্যাপেল তাদের iPhone 16 সিরিজে কি AI ইন্টিগ্রেশন করে, এটা কিন্তু একটা বড় সড়ো ভাবনার জিনিস। মানে কি করে তার জন্য আমরা বসে রয়েছি অধীর আগ্রহে। আপনারা অ্যাপেলের AI নিয়ে কি চিন্তা করছেন? কি লেভেলে তারা নিয়ে যাবে AI টেকনোলজিটাকে? অবশ্যই আপনাদের চিন্তাধারাটাকে কমেন্টে অবশ্যই তুলে ধরবেন। স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর 800 সিরিজে তারা লঞ্চ করে দিল। এখন কিন্তু খুব কটমটো হয়ে যাচ্ছে। S দিয়ে আসছে, S7 সিরিজের প্রসেসর, আবার 8 সিরিজের প্রসেসরও S দিয়ে আসছে। তো নতুন প্রসেসর হচ্ছে 8S Gen 3। হ্যাঁ, 8S Gen 3। আর এই প্রসেসরটা 8 Gen 2 যে প্রসেসরটা ছিল আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর, সেই প্রসেসরের GPUটাকে একটুখানি এখানে ডিগ্রেড করে দেওয়া হয়েছে। CPUটা সেম টু সেমই রয়েছে, ডিগ্রেড করে দেওয়া হয়েছে যেহেতু GPUটা। তো এখানে CPU এর পারফরম্যান্সটা একটু তারা বুস্ট আপও করেছে AI এর মাধ্যমে। আর AI এর মাধ্যমে যেহেতু বুস্ট আপ করেছে, এটা 8 Gen 2 তুলনায় কিন্তু একটু বেটার অন্তত স্কোর নিয়ে আসছে। সুতরাং 8 Gen 2 তুলনায় এই প্রসেসরটা একটু এগিয়ে যাবে, এবং 8 Gen 3 যেটা এই মুহূর্তে ফ্ল্যাগশিপ প্রসেসর, তার থেকে পিছিয়ে যাবে। তো 8S Gen 3 দিয়ে আমরা হয়তো পোকো F6 দেখতে পাবো খুব তাড়াতাড়ি। হয়তো পোকো এই ফোনটাকে লঞ্চ করবে। আরো কিছু ফোন পরবর্তী সময় 8S Gen 3 দিয়ে আমরা দেখতে পাবো। আচ্ছা, হাইপার OS ব্যবহার করতে চান তো? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন Redmi Note 10S এই ফোনটা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে ব্যবহার করছেন। হাইপার OS এর Android 14 বেস্ট আপডেট চলে এসছে।
যারা পেয়ে গেছেন কমেন্ট করে জানাবেন, যারা পাননি ওয়েট করে যান 2 থেকে 4 দিন বা ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন। ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশেরই আমি কথা বলছি। এছাড়াও রেডমি 12 4G যারা ব্যবহার করছেন এর হাইপার ওএসের বিটা টেস্টিং এর কাজ চালু হয়ে গেছে। এই বিটা টেস্টিং এর কাজ চালু হয়ে গেছে মানে আপনারা আরো অপেক্ষা করতে হবে, ওই 3 মাস মতন মোটামুটি অপেক্ষা করতে হবে, তারপরে স্টেবল আপডেট আসবে আর তার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু কনফার্ম আপনারা আপডেট পেয়ে যাবেন। কয়েকদিন আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে স্যামসাং এর A35 এই ফোনটার কিছু কন রয়েছে এবং কিছু ভালো দিকও রয়েছে। যেই কনের ব্যাপারটা তুলেছিলাম যে এই ফোনটা লং টার্ম ব্যবহারের ক্ষেত্রে ল্যাগ করবে, 4 বছরের আপডেটের কথা ভুলে যান, কেননা এক্সিনোসের 1380 প্রসেসরটা দেওয়া হয়েছে। এই প্রসেসর নিয়ে আমাদের অত বেশি কনফিডেন্স নেই যে প্রসেসরটা দুর্দান্ত চলবে, কোনো হিট হবে না, ল্যাগ হবে না। তো এই ফোনটা এখনই ল্যাগ করছে আর আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এই ফোনটার যখন আমরা অপারেট করছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন খুলতে গেলে বা মাল্টিটাস্কিং করতে গেলে অনেক ল্যাগ আসছে। আশা করি স্যামসাং আপডেট দিয়ে এটাকে ফিক্সড করে দেবে, কিন্তু এই আপডেট দিয়ে ফিক্স করার পরে পরবর্তী সময় যখন নতুন অ্যান্ড্রয়েডের আপডেট আসবে তখন কি প্রসেসরটা ঝেলতে পারবে ওই আপডেট? তো এটা একটা বড় কোশ্চেন মার্ক, কেননা স্যামসাং 4 থেকে 5 বছর আপডেট ঠিক দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, একটা ভালো সাইন, কিন্তু প্রসেসর যদি একটু দুর্বল হয় বা এক্সিনোসের মতন এইরকম টাইপের প্রসেসর হয় তাহলে ওই আপডেট কি ওরা ঝেলতে পারবে? তার থেকে স্ন্যাপড্রাগনে বা মিডিয়াটেকের একটা ভালো প্রসেসর দেওয়া উচিত নয়? আপনাদের উপর কোশ্চেনটা ছেড়ে দিলাম, অবশ্যই উত্তর দেবেন। আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি জানছি, কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।